যে আপনি ৮ বছর বাংলাদেশে আসতে পারেননি, সাবেক স্বৈরশাসক বা পতিত সরকার বা ফ্যাসিস্ট সরকার যাই বলি না কেন আপনাকে দেশে আসতে দেয়নি। তো এই যে দেশে এলেন, এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে কতটা বদলেছে বাংলাদেশ, কেমনভাবে দেখছেন এই পরিবর্তনকে, বা কতটা বদলাচ্ছে বাংলাদেশ? নিউট্রালি স্পিকিং, যে আসলে কিছুই হয় নাই, শুধু স্বৈরাচার চলে গেছে, কিন্তু এখানে যে ফান্ডামেন্টাল চেঞ্জ যেটা মানে আসার কথা সেইখানে কিছুই হয় নাই। একটা সরকার আসছে, তিনি আছেন, কিন্তু তিনি কি করবেন, কি দিয়ে যাবেন, কি হবে ইজ ভেরি আনসার্টেন। I don't see any hope, nothing, because after the revolution you need a Biplobi Sarkar to stabilize the country. In this situation we have a very unstable government. Always there's something going on very disturbing. প্রত্যেক দিন প্রটেস্ট হচ্ছে। তো এইরকম পতিত সরকারের পরে একটা সরকার যখন চলে গেল, তখন তো আমার ইকোনমিটাকে ডেভেলপ করার জন্য যে ধরনের সবার কোঅপারেশন দরকার, সবাই চায় ক্ষমতা। Nobody wants economy, nobody wants economical stability. আমরা যেটা ভুলে গেছি গত 34 বছর 91 থেকে 24 পর্যন্ত 34 বছর দুইটা সরকার ক্ষমতা ছিল, বিএনপি আওয়ামী লীগ ভাগাভাগি করে। এই দুইটা সরকার আমাদের ইকোনমিক ডিস্ট্রাকশন ইজ মোর সিরিয়াস দ্যান দ্য পলিটিক্যাল ডিস্ট্রাকশন। আমি পছন্দ করি ওয়েস্টার্ন স্টাইল অফ ডেমোক্রেসি, কনজারভেটিভ ভার্সেস লিবার, ডেমোক্রেটিক ভার্সেস মানে রিপাবলিকান পার্টি। এইখানে দুইটা পারিবারিক পার্টির অসুবিধা হচ্ছে যে ইউ বিকাম লাইক এ নর্থ কোরিয়া। We have become like a North Korea, পরিবার প্রধান, জনগণ চুলা যাক, and that has destroyed the economy. আপনার আমার দেশে কোনো সমস্যা নাই, একটাই সমস্যা, I don't have the economy. Without the money you cannot achieve nothing. First thing you need is a dollar to buy the food and the fuel. For that we have to have an economy minimum $500 billion export, 500 billion export to support this kind of mass population, which is absolutely mandatory. কিন্তু আমার কোনো এক্সপোর্ট নাই। আমার যে এক্সপোর্ট আছে, আই এম লুজিং এভরি ইয়ার $30 to $40 billion এক্সপোর্টেড, চুরি হচ্ছে, পাচার হচ্ছে পোশাকের সঙ্গে। কিন্তু যারা ক্ষমতায় ছিল ইকুয়ালি রেসপন্সিবল, নিউট্রালি বিএনপি এন্ড আওয়ামী লীগ, তারাই 34 বছর ক্ষমতায় ছিল, তারা আমার ইকোনমিকে ডিস্ট্রয় করছে। সো আই ব্লেম দেম 50-50। জাস্ট হরতাল করছে, জ্বালাও পোড়াও করছে, কিন্তু যে জন্য মানুষ ভোট দেয় যে আমার একটা অন্ন বস্ত্র বাসস্থান হবে, এইটার দিকে none of these two women paid any attention. So কোটি কোটি লোক বেকার হয়ে মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে, আফ্রিকার দিকে ছুটছে ফর এ জব। এইটা অত্যন্ত দুঃখজনক, and these two parties should bear equal responsibility for destroying my economy. That comes with the political destruction as well. আমার কাছে political destruction is not as important as much as economic destruction has happened. 350 বিলিয়ন যদি পাচার হয়, এটা শুরু হয়েছে কিন্তু 91 থেকে, তার আগের থেকেই হয়েছে। বাট ইফ আই টেক দ্যাট এজ এ বেঞ্চমার্ক, 91 থেকে এখন পর্যন্ত 34 বছর দুই লেডি, দে হ্যাড দ্য পাওয়ার টু ডেভেলপ মাই কান্ট্রি টু বি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। উই কুড বি লাইক সিঙ্গাপুর আর দুবাই, richer than Dubai, because we have everything to become like richer than Dubai. But these two ladies always pays attention to their power. কেমনে করে ক্ষমতা গ্র্যাব করবো, জ্বালাও পড়া হরতাল, 450-500 দিন হরতাল করছে। আফটার দ্যাট হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম এ পুয়ার কান্ট্রি দ্যাট all the bloods are sucked out because of this disturbance? So that has destroyed the economy. And when the foundation of the country is destroyed because economical destruction, then you always have a problem which you see what is evolving. Okay. মিনাপা, আপনার বক্তব্য একদমই পরিষ্কার, আপনি যা বলেছেন আমরা সব বুঝতে পেরেছি। ইঞ্জিনিয়ার আবুল বাশার আপনার কাছে আসতে চাই। আপনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন আজকের এই টক শোতে, আপনি রাজনীতির বিশ্লেষণ করে থাকেন, বিএনপি করেন, এবং মিনাপা পরিষ্কারভাবে আপনার দল এবং আওয়ামী লীগকে 50-50 দায়ী করেছেন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার জন্য, ওনার ভাষায় ধ্বংস করার জন্য। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচকদেরকে এবং এশিয়ান টিভি সমস্ত দর্শককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মিনাপা যে কথাটা বলছে, আসলে আমি তার কথার সাথে সম্পূর্ণ একমত হতে পারছি না। কারণ আপনি আমাকে বলেন, এখানে একটু প্রশ্ন করব। যে শিওর। সম্পূর্ণ একমত হতে পারছেন না, কতটুকু একমত হচ্ছেন? আমি 20% একমত হতে পারি। ওকে, 80% এর বিষয়ে বলেন। এখন আপনি যদি আমরা আমাদের দীর্ঘ ইতিহাস যদি দেখেন,
আমরা কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশ আমাদের আসতে হয়েছে, এবং একটা মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে একটা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে যেভাবে আমাদেরকে গঠন করা দরকার ছিল সেটা আমাদের করতে পারি নাই। আমাদের অভ্যন্তরীণ অনেক প্রবলেম ছিল। এখন আপনি আমাকে বলেন যে 53 বছরের বাংলাদেশ আজকে আমাদের যে ইকোনমিক্যাল ভলিউম যেটা বলেন, ব্রিটিশ গণতন্ত্র যদি আপনি বাংলাদেশে যদি অ্যাপ্লাই করতে চান, নট অ্যাকসেপ্টেবল। আপনি বাংলাদেশের মানুষ, আপনাকে বাংলাদেশের চিন্তা ভাবনা করতে হবে। ব্রিটিশরা তো এক সময় সারা পৃথিবী শাসন করত, আমাদের কি সেই মানসিকতা আছে? আমাদের সেই মানসিকতা নাই। সো আমি ওয়েস্টার্ন ডেমোক্রেসির সাথে বাংলাদেশের ডেমোক্রেসিকে আমি মিলাতে চাচ্ছি না। আর রাজনীতিবিদদের হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের অনেক ব্যর্থতা আছে, অনেক অর্জনও আছে। আপনি দেখেন, আপনি যদি বিএনপির কথা যদি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একমাত্র ব্যক্তিত্ব দক্ষিণ এশিয়াতে একজন সামরিক অফিসারের নেতৃত্বে একটি দল দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বেশি জনপ্রিয়তার আসনে আছেন, এবং এই ব্যক্তিটি আধুনিক বাংলাদেশের উপকার। আপনি দেখেন, আপনি আজকে যে জনশক্তির রেমিটেন্স নিয়ে আমরা কথা বলি, যারা আজকে বাংলাদেশ থেকে বিদেশে থাকেন, এটার দারুণ মোচন করেছিলেন জিয়াউর রহমান। হি ওয়াজ পলিটিশিয়ান, সামরিক অফিসার থাকলেও তিনি পলিটিশিয়ান ছিলেন, তিনি একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। সো আমাদের কথা বলতে গেলে আমাদেরকে চিন্তা করে কথা বলতে হবে। আজকে যে গার্মেন্টস, বাংলাদেশ যে 2টা রেমিটেন্সের উপর শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে আছেন, সেটাও জিয়াউর রহমানের অবদান। অর্থাৎ আমি আপনাকে এভাবে যদি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির কথা যদি বলি, তো ওনারা হাত ধরে বাংলাদেশের অনেক উন্নয়ন, যেটার স্টার্টিং যেটা বলে, সেটা তাদের মধ্যে হয়েছে। আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ আর বিএনপি, আমি এখন ধরেন চিন্তাই করলাম না দেশটা চালাবে কে, সুশীলরা? 111-এর 2 বছরের সরকার আমাদের দেশকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে। এখন যারা ক্ষমতায় আছে তাদের জনগণের কাছে কোথায় দায়বদ্ধতা আছে? আপনি কি বলতে পারবেন? 111 আমি নিজেও জেল খেটেছিলাম, তার কোনো বিচার কি করার কোনো সুযোগ আছে আমাদের? তারা কেউ আমেরিকাতে বার্গার বিক্রি করছে, কোথায় আছে তাদেরকে কেউ খবরই রাখে না। কিন্তু আপনি দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে 2 বার তাকে দেশ থেকে বিতাড়ন করার চেষ্টা করেছে। তিনি বলছেন, নো, এখানে আমার জন্ম, এখানেই আমি থাকবো, আমার মৃত্যু হলে আমি এখানেই থাকবো, এটাই আমার ঠিকানা। এটা হচ্ছে একজন পলিটিশিয়ানের কমিটমেন্ট। আর আমাদের সুশীল সমাজের কোনো কিছু হলেই আমরা দৌড় দিয়ে দেশের বাইরে চলে যাব, ওইখান থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো। আমার প্রশ্নটা হচ্ছে, রাজনীতিবিদদের যদি সমস্যা থাকে সেটাকে সুন্দর করার জন্য আপনারা আসুন না, দেশে আসুন। দেশে এসে রাজনীতিবিদদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আপনার যে রিফর্ম করার দরকার, প্রেশার করেন যেন আওয়ামী লীগ বিএনপি তোমার ঠিকভাবে চলছো না। কিন্তু আপনি যদি সমালোচনা করে ডিপলিটিসাইজ করার চেষ্টা করেন, তো বাংলাদেশের তো কোনো উন্নতি হবে না। আপনি এখন যে কোনো দেশের উদাহরণ দেন, পলিটিক্যাল পার্টি ছাড়া আপনি শুধুমাত্র এই উত্তর কোরিয়া আর এই রাশিয়া, ভেনিজুয়েলা, কয়েকটা হাতে গোনা দেশ বলতে পারবেন। কিন্তু সারা পৃথিবীতে কিন্তু ডেমোক্রেসি এবং পলিটিক্যাল পার্টির হাতেই দেশ, এবং পলিটিক্যাল পার্টির মাধ্যমেই কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে। সো আপনি যদি ঢালাওভাবে সেই 111-এর মতো যদি বলতে থাকেন সমস্ত পলিটিশিয়ানদের অপরাধ, নো, যে পলিটিশিয়ান করাপ্টেড তার বিরুদ্ধে কথা বলেন, কোনো সমস্যা নাই। আমি একটি দলের সমর্থক হলেও আমি কখনোই আমার দলের যারা দুর্নীতিবাজ তাদেরকে আমি এখানে রিপ্রেজেন্ট করতে আসি নাই। এবং আমার নেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন, এবং আমি আপনাকে এখানে বলতে পারছি না, অনেকে উনি পানিশমেন্ট দিয়েছেন, এবং অনেকেই টিভি চ্যানেল দখল করতে গিয়েছিলেন, তারেক রহমান ফোন করে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন। এটা আমার পক্ষ থেকে অ্যালাউ করা হবে না, এবং আমার নাম ব্যবহার করে কোনো ধরনের ব্যবহার করা এবং দলের নাম ব্যবহার করে কোনো ধরনের করা হবে না। তারেক রহমান এখন ম্যাচুর পলিটিক্স করছেন তিনি। এখন প্রবলেম হচ্ছে, আমাদের রাজনীতিবিদদের যদি সমস্যা, সেগুলোকে যদি আপনি সেই দোষটাই যদি শুধু বলতে চান ডিস্ট্রয় হয়ে গেছে, নো। আপনি 1971 সালে বাংলাদেশের যে আমার ইকোনমিক্যাল ভলিউম ছিল, এখন চিন্তা করে দেখেন। এখন আপনি আমাকে বলেন, সমস্ত দুর্নীতিবাজ কি পলিটিশিয়ানরা করে? আপনি বলেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বালিশ কাণ্ডের কথা জানেন, উনি কি করেছিলেন? পলিটিশিয়ান। এই যে সচিবরা, তারা এই যে বিভিন্ন ধরনের আপনার দুর্নীতি করে বেগমপাড়াতে বাড়ি করেছে, প্রকৌশলী বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রত্যেক সেক্টরে দুর্নীতির মহোৎসব।
আপনি আমাকে বলেন তো টিআইবি কি বলেছে যে বাংলাদেশে শুধু রাজনীতিবিদরাই দুর্নীতিবাজ? প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি, আপনি সেগুলো বাদ দিয়ে শুধু পলিটিশিয়ানদের দুর্নীতি নিয়ে কেন টানটানি করেন? কারণ আপনি ইন্টেনশনালি কাজগুলো করছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পলিটিশিয়ান দুর্নীতিবাজ তাকে ঘৃণা করেন, তাকে প্রত্যাখ্যান করেন, তাকে বলেন, কিন্তু আপনি যদি একদম ঢালাওভাবে বলেন যে বাংলাদেশের আওয়ামী লীগও ভালো না, বিএনপিও ভালো না, তো এটা বলে আমরা কি করতে চাচ্ছি? আপনি আওয়ামী লীগ বিএনপির পরে বাংলাদেশটাকে আপনি কার মাধ্যমে পরিচালনা করতে চাচ্ছেন সেটা কিন্তু জনগণের কাছে জানতে হবে। এবং হ্যাঁ, যদি মনে করেন নতুন রাজনীতি যদি আসে, অবশ্যই তারা যদি জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করে অবশ্যই গ্রহণ করবে। আর পরিবারতন্ত্রের কথা যদি আপনি বলেন, এখন আপনি আমাকে বলেন আমি একটি দল করি, আমার দলের পার্টি কিভাবে নেতা নির্বাচিত হবে সেটাকে আপনি ঠিক করে দিবেন? আমার দলের নেতা নির্বাচিত করার জন্য যদি আমরা জনাব তারেক রহমান বলেন আর বেগম খালেদা জিয়া বলেন, আমরা যদি তার উপর আস্থা রাখি, এ দেশের মানুষ যদি তাদের উপর আস্থা রাখে, তাহলে আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আর যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে পরিবারতন্ত্রের বাইরে আমরা যে, তো পরিবারতন্ত্রের বাইরে তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদেরকে জনগণ ভোট দিয়ে কেন নির্বাচিত করে না? তার মানে কি আপনি কিন্তু সেই জনগণের দিকে তীর ছুড়ছেন। তার মানে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকারের আমাকে বসাচ্ছে, কিন্তু আপনি জনগণকে কিন্তু সেই ব্লেমটা দিচ্ছেন। আমি মনে হয় যে এখানে না বলে আমাদের রাজনীতির যে রাজনৈতিক ব্যবস্থার এবং আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন নিয়ে আমাদের কথা বলা উচিত এবং সেই জায়গাতে আমাদের কাজ করা উচিত। জি, আপনার কথা পরিষ্কার। জনাব শাহ আলম, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, ইঞ্জিনিয়ার আবুল বাশার বলেছেন যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলা প্রকারান্তরে জনগণের বিরুদ্ধে তীর ছোড়া। সাথে সাথে মিনাপা বলেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দল দেশের অর্থনীতির ক্ষতি সাধনে, আমি যদি আরেকটু মডিফাইড করে বলি, আমার মতো করে বলি, ক্ষতি সাধনে 50-50% দায়ী। তো এই যে এই মিনাপা ওই পরিবারতন্ত্রের কথাও বলেছেন, যার জবাব ইঞ্জিনিয়ার আবুল বাশার দিলেন। আপনি কিভাবে দেখেন? আমি এখানে আরেকটু প্রশ্ন রাখতে চাই। আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপির বাইরে গিয়ে, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলকে যদি একটা পরিবার, দুটো পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হতে দেখি, তাহলে এর বাইরে গিয়ে কিন্তু অনেক দল গঠনের চেষ্টা হয়েছে বাংলাদেশে এবং অনেক দল আছে। জাতীয় পার্টি সেটাও কিন্তু পরিবার কেন্দ্রিক দল। এরশাদের বাইরে কিন্তু এখনো রাজনীতি করে জাতীয় পার্টি থেকেও বেরিয়ে গিয়ে কেউ দাঁড়াতে পারেনি। বিএনপি থেকে বেরিয়ে গিয়ে নতুন করে দল গঠন করার চেষ্টা করেছে, কেউ দাঁড়াতে পারেনি। আওয়ামী লীগ থেকে একই অবস্থা। সেক্ষেত্রে এটা কি বাস্তবতা নয়? কেন আপনি জনগণের দিকে তীর ছুড়বেনই বা, যদি ছুড়তে চান বলুন? আমি জনগণের দিকে তীর ছড়ার পক্ষপাতী নই। আসলে জনগণকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কিনা এবং জনগণের সামনে সেই রাজনৈতিক দল এসেছে কিনা, আসেনি। তো না আসার কারণ সেটাও রাজনীতির ভিতরেই আছে। আমাদের রাজনৈতিক দল একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি যে দুটি দলের আমরা নাম উল্লেখ করছি, এটা কিন্তু ক্ষমতার ছায়া থেকে উপর থেকে গঠিত হয়েছে। তো বাংলাদেশের আমরা প্রথাগতভাবে দেখে একটা হিরো উপাসনা করে আসছি, অর্থাৎ বীর পূজা। আমাদের সামনে আমরা খুঁজি একজন ফিগার খুঁজি, মানে ঐতিহ্যগতভাবে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে। এখন বিএনপি যে দলটি গঠিত হয়েছে এটা ঠিকই আছে, এটাও উপর থেকে গঠিত হয়েছে, নিচ থেকে আসেনি, সুযোগ পায়নি। জনগণ একজনকে দেখেছেন, তার সামনে তিনি রাষ্ট্র গঠন নতুন দায়িত্ব নিয়েছেন, জনগণের সামনে আশা জুগিয়েছেন, আশা স্বপ্ন দেখিয়েছেন এবং জনগণ আশা দেখতে পেয়েছেন, আশার আলো দেখতে পেয়েছেন। পূরণও তো হয়েছিল, সেটাই আমি দেখছি যে জনগণের কিছু প্রত্যাশা তখন পূরণ হয়েছিল। জনগণ জিয়াউর রহমানকে ত্রাতা হিসাবে দেখেছিলেন, এটা সত্য, আমরা অস্বীকার করি না, এটা সত্য। এবং তার দলকে সেভাবে জনগণ গ্রহণ করেছিল। কিন্তু তার পরবর্তী পর্যায়ে যা হয়েছে সেটা তো সেই ধারা অক্ষুণ্ণতা অটুট থাকেনি। আস্তে আস্তে এটা তার মূল ভিশন থেকে, মিশন থেকে দূরে সরে গিয়েছে। জিয়ার বর্তমানে যে বিএনপি, আজকের বিএনপি যেটা আছে, সেটা সেই জিয়ার বিএনপি আমরা বলতে পারি না। তার যে রূপান্তর প্রক্রিয়া ঘটেছে, তার মধ্যে যে দুর্নীতির প্রবেশ ঘটেছে, তার মধ্যে যে অযোগ্য নেতৃত্বের প্রবেশ ঘটেছে, তার মধ্যে যে জিয়ার আদর্শের যে আপনার বিপরীত লোকের সমাবেশ ঘটেছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তো এটা তো আমরা পতন বা বিচ্যুতি বলতে পারি একটা পার্টির, সেটা নেই। এবং জনগণের সামনে ভালো দল তৈরি হতে দেওয়া হয়নি। এবং গণতন্ত্রের চর্চা যদি অব্যাহত থাকতো, ধারাক্রম থাকতো, তাহলে নতুন সিস্টেম বেরিয়ে আসতো। কিন্তু গত 15 বছর 16 বছর গণতন্ত্র তো ছিল না। একটা আপনার মানুষ ভোটও দিতে পারেনি, রাজনৈতিক তৎপরতা ছিল না।
রাজনৈতিক কথা বলার সুযোগ ছিল না। গত 15 বছর রাজনৈতিক চর্চার সুযোগ থাকেনি, গণতান্ত্রিক পরিবেশ ছিল না, গণতান্ত্রিক চর্চার সুযোগ থাকেনি, সেই দায়িত্ব আর বিএনপি নেবে না। না, আমি বিএনপিকে সেই জন্য দায়ী করছি না, আমি বলছি আমাদের পরিবেশটা, আমাদের পরিস্থিতি ছিল, বাস্তবতার সামনে। আর অর্থনীতির কথা বলেছেন, তিনি বলেছেন যে অর্থনীতিদের, আমি রাজনীতিকদের কোনো অবদান এখানে দেখি না, তবে রাজনীতিকরা 50% দায়ী হলো ধ্বংস করার জন্য, এটা আমি আপনার সঙ্গে একমত। চুরি চামারি, লুটপাট, ধ্বংস, পরিকল্পনাহীনতা, এগুলো তারা করেছে, এর জন্য দায়ী তারা। মানে সঠিক পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারেননি, কর্মসংস্থানের জন্য কোনো পরিকল্পনা করতে পারেননি, নতুন কর্মসংস্থান তারা তৈরি করতে পারেননি। তারপরেও মানুষ, আমাদের অর্থনীতি বৃদ্ধি পেয়েছে, উৎপাদন বেড়েছে, মানুষের জীবনযাত্রা উঠেছে, এটা এখানে রাজনীতির কোনো অবদান নাই। এটা জনসাধারণ, তারা নিরন্তর সংগ্রাম, তাদের নিজস্ব বাঁচার সংগ্রামে, বাঁচার তাগিদে, বাঁচার প্রেরণায় তারা নিজেরাই নিরন্তর যে সংগ্রাম চালিয়ে গেছে, নিজেরা যে পন্থা উদ্ভাবন করেছে বাঁচার, সেটাই আমাদের অর্থনীতিকে। এখানে আমি আরেকটু প্রশ্ন করতে চাই আপনার এই আলোচনার ধারাবাহিকতায় বা রেশ ধরে, জের ধরে, যে আপনি বলছেন যে এই উন্নয়নের সাথে রাজনীতিদের খুব একটা সম্পর্ক নেই বা সম্পর্ক নেই, কিন্তু আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে ধরেন, যদি আমরা দেখি, তাহলে আমরা বাংলাদেশে থেকে সবুজ বিপ্লব হতে, কৃষি বিপ্লব হতে, এবং কৃষি খাতে যে আজকের যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টের পেছনে কিন্তু রাজনীতিবিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, বুদ্ধি, পরিকল্পনা এবং ঐকান্তিকতা একদম সিংহভাগ ছিল। সেটাকে কি আমরা অস্বীকার করি? না, আমরা অস্বীকার করি না। আমি আগেই বলেছি জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমান ডেফিনেটলি হি ওয়াজ এ পলিটিশিয়ান। হ্যাঁ, আমি জিয়াউর রহমানের সেটা অস্বীকার করি। আমি আগে স্বীকার করেছি যে জিয়াউর রহমান ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি, তার শাসনকাল কিন্তু অত্যন্ত ক্ষণস্থায়ী ছিল, ক্ষণকাল, তিনি চলে গেছেন। তারপরে যে আপনার রূপান্তর বা বিচ্যুতিটা ঘটেছে, আমি সেটা উল্লেখ করেছি। এবং রাজনীতিকরা কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারি। আজকে আমি একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিই। আজকে আমি আসার সময় গাড়িতে আমার ড্রাইভার ছিল, তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি এছাড়া আর কিছু করেন কিনা। তো উনি একজন এন্টারপ্রেনার, উনি ফার্মার, চাষাবাদ করেন, সেটাই ওনার বিনিয়োগ। অনেক কথা বলতে বলতে তিনি বলছেন আমি এক্সপোর্ট করতে পারছি না, এক্সপোর্টে আসতে পারছি না। আমি কেন আসতে পারছি না বোঝার জন্য বললাম যে বাংলাদেশে এক্সপোর্টে ঢুকতে হলে বাংলাদেশ এক্সপোর্ট অ্যাসোসিয়েশন নামে এরকম একটা সংস্থা আছে, সেটার মেম্বার হতে হবে, তা না হলে আমি পাঠাতে পারবো না। এবং সেটার মেম্বার হতে আমি চেষ্টা করেছি, কয়েক লক্ষ টাকা অপচয় করেছি। সেখানে তারা যে সমস্ত বিধিবিধান প্রভিশন রেখেছে, এটা কোনো ক্ষুদ্র আমার মতো ব্যবসায়ীর পক্ষে সেটার মেম্বার হওয়ার সম্ভব না, এটা উন্মুক্ত না। নানান শর্ত আরোপ করে রাখা হয়েছে এবং এটাকে ব্যারিয়ার তৈরি করে রাখা হয়েছে। তো সেগুলো, অর্থাৎ আমি তার সংক্ষেপে বলি, তার পুরো স্টোরি বলতে গেলে আজকে এখানে সময় হবে না, আমাদের অন্য আলোচনা করতে পারবো না। যে সেখানে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থাগুলো এরকম, এগুলো সাধারণ মানুষ ব্যবসা করবে বা অন্য কিছু করবে, ওটা উদ্যোগ নেবে, তাদের জন্য যে রাস্তা খুলে দেওয়া হবে সেটা নাই, বরং সেটা বাধাগ্রস্ত করা হচ্ছে সিস্টেমের কথা বলে, প্রতিবন্ধকতা তৈরি করে। তো সেটা দেখবে কারা? এটা দেখার দায়িত্ব রাজনীতিবিদদের। আপনার কাছ থেকে আরো শুনবো আমেরিকা প্রবাসী অ্যাক্টিভিস্ট এবং কলামিস্ট মিনাফারা, আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে বিষয়টি আপনি যদি বলেন। আমি স্মরণ করে দিতে চাই যে ম্যান পাওয়ারের একটা ব্যাপার, এই বিষয়টা কিন্তু আপনি নেগেটিভলি দেখতে চেয়েছেন, এবং সেখানে এটা না করে বরং তাদেরকে যদি ব্যবহার করা হতো বা আরো কিছু বলতে চেয়েছেন, যার প্রেক্ষাপটে বাংলাদেশ আরো বেশি উন্নত হতে পারত। বলুন বিস্তারিত। $100 একটা নোট আর 100 টাকার 1 টাকার নোট, সো ইজ দ্য ডিফারেন্স। 1 টাকা 100 টাকার একটা নোট, আর 100টা টাকা দিয়ে একটা আপনি 100 টাকার বানাইলেন। সো হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট? আপনি $10,000 ক্যারি করবেন এতটুকু, আর $1,000 বানাতে চান এত বড় একটা বান্ডিল হবে। সো ইউ বেটার ক্যারি দিস ওয়ান দ্যান দিস ওয়ান। সো আমার কথা হচ্ছে কি যে তারেক রহমান, উইথ অল ডিউ রেসপেক্ট, ইট ইজ নট জিয়াউর রহমান। জিয়াউর রহমান ইজ এ বর্ন জিনিয়াস পলিটিশিয়ান, এবং উনি পরিবারতন্ত্রে বিশ্বাস করতেন কিনা আমি জানি না, কিন্তু জিয়াউর রহমানের আমলে এইটা ছিল না। তারেক রহমানের আমলে পুরা ইয়েটাকে পরিবারতন্ত্রে নিয়ে যাওয়া হয়েছে। অনেক কাহিনী আছে, সেগুলো বলবো না। বাট আমার দেশে পশ্চিমা গণতন্ত্রের মতো ফিলোসফিক্যাল গণতন্ত্র চালু হইতে হবে। যদি কেউ আমাকে বলে নো, এই দেশ কোনো কারো বাপের, আই অ্যাজ এ সিটিজেন ডিসএগ্রি, দিস ইজ নট এনিবডিজ বাপের দেশ। এবং দুই পার্টি দাবি করে এটা তাদের বাপের দেশ। একজন বলে আমার বাবা অমুক, আমার বাবা তমুক, এখনো তারা ছবি লাগিয়ে পিছনে, কেউ মায়ের ছবি, কেউ বাপের ছবি। আই টোটালি ডিসরেসপেক্টেড বিকজ দিস ইজ নট এ ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি, দিস ইজ 21st century. So we have to move on.
উই আর নট উত্তর কোরিয়া, উই আর দক্ষিণ কোরিয়া, আর আওয়ার ফোকাস ইজ দক্ষিণ কোরিয়া। এখন আই বিলিভ ইন মানি, আই ডোন্ট বিলিভ ইন পলিটিক্স। পলিটিক্স ইজ এ ফাউন্ডেশন, বাট ডলার ইজ দ্য সুপ্রিম। ডলার ছাড়া কিচ্ছু করতে পারবে না। আমি আজকে আমেরিকা থেকে উড়ে আসছি, আমি যেভাবেই আসি না কেন, যে ক্লাসে আসি না কেন, বিকজ আই হ্যাভ দ্য মানি, সো আই হ্যাভ দ্য পাওয়ার। বাট পিপুল হু আর ড্রাইভিং রিক্সা, দে ডোন্ট হ্যাভ দ্য মানি, দে ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার। আমি আগে লাথি মারলেও আমাকে কিচ্ছু করতে পারবে না, মাইরে ফেলেও কিছু করতে পারে, কিন্তু আমাকে কেউ একটা টাচ করুক, আমি তাকে তাজা খাই ফেলবো, বিকজ আই হ্যাভ দ্য মানি। সো মানি ইজ সুপ্রিম, ইউ নিড দ্য মানি, উই ডোন্ট হ্যাভ দ্য মানি। 34 বছরে আমার রিজার্ভ শূন্য। আমার রিজার্ভ থাকবে, আমি প্রধানমন্ত্রী হইলে পরে সবার আগে আমার রিজার্ভ আমাকে বিল করতে হবে। ইন্ডিয়াতে আছে 500 বিলিয়ন, চায়নাতে আছে 1000 বিলিয়ন, দক্ষিণ কোরিয়াতে আছে 1000 বিলিয়ন। আমার এখানে শূন্য কেন? 34 বছর তো 2 ওমেন তো শাসন করছে। তারা কি করছে বলেন আমাকে? তারা আমাকে কি দিবে ভবিষ্যতে? আমাকে কি আরো মজুর বানাবে, আরো রিক্সা, আরো অটো রিক্সা দিবে? ইয়েস, দ্যাটস হোয়াট দে গোইং টু ডু। দে কাম ইনটু পাওয়ার, দে গোইং টু গিভ মি মোর অটো রিক্সা। আমি আপনাকে বলতেছি, $100 বিলিয়ন আসবে সমুদ্রের তেল, গ্যাস, খনিজ সম্পদ থেকে। আমি প্রধানমন্ত্রী হলে পরে 91-এ আমি বলতাম এই কন্ট্রাক্ট দিব। এতদিনে $100 বিলিয়ন আমি এক্সপোর্ট করতাম সমুদ্র থেকে। 100 বিলিয়ন আমি সেমি কন্ডাক্টর, 100 বিলিয়ন চামড়া শিল্প, 100 বিলিয়ন একটা রাউন্ড টেবিল, সুন্দরবন মানে ট্যুরিজম, যেটা দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, 100 বিলিয়ন সমুদ্র সৈকত, ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, অফশোর অ্যাকাউন্ট 100 বিলিয়ন, তারপরে আপনার গাড়ি, বিল্ডিং, টয়োটা, হন্ডা 100 বিলিয়ন। আই ক্যান গো অন অ্যান্ড অন, বিকজ আমি বিজনেস ওম্যান, রাইট? $100 বিলিয়ন আমি দিতে পারি ফাইবার অপটিক কেবল থেকে। আমি সেলফোন তৈরি করতে পারি, চায়না সেলফোন তৈরি করে, ইলন মাস্ক আছে ইন্ডিয়াতে, আমি কেন ইলন মাস্ককে আনতে পারি না? ওয়াইড আমাকে কেন সেলফি তুলতে হবে? আমি কেন ওভাল অফিসে বসে হ্যান্ডশেক করতে করতে আই ক্যানট সাইড এ ডিল? ওকে, গিভ মি $100 বিলিয়ন ওয়ার্থ অফ export. I'm going to build semiconductor for you. Our engineer আছে, আমার বুয়েট আছে, চুয়েট আছে, রুয়েট আছে। This kind of প্রধানমন্ত্রী with a very high IQ, 120, 130, Oxford, Cambridge educated. We need educated prime minister. I don't care what you say. We have to have a people with a brain who is going to run the country. You cannot bring somebody from the kitchen and say, oh, it is আমার prime minister. কারণ সে অমুকের বাবা, অমুকের মা। No, that those are gone. We have to have a prime minister with a very high IQ, with a vision, who has the education to go to the White House and tell Mr. Trump, you have Silicon Valley, you gave us Bengaluru in India, why can't you give me a Bengaluru in Bangladesh? Why do you give me the garbage called garments? Garments is destroying my nation. My river is rotten, my water is gone, my health is gone, my women are gone, 90 million people are gone, 90 million young women, men, they're gone. My money is being stolen out of the country, called under invoice, over invoice, trade imbalance. They're stealing money like anything because of the garments. My country, my banks are empty. My banks are bleeding because of the garments. These garments should go tonight and tomorrow. We don't want garments. We want NSM, National Semiconductor. I am a Wall Street trader. I trade stock market. I'm very upset because I very hurt what is happening to my labor forces. এই লেবারগুলি সৌদি আরব ব্যবহার করে, they are earning $500 billion using my labor, and I am getting $100 per month, and they're living like a chicken. Whose fault is this? People who run this country as a family ownership for 34 years. Two Begum in power, 30%. People has to understand, voters has to ask the question, আমি কেন 34 বছর পরে রিক্সা চালাই, আমার কেন একটা গাড়ি নাই, বাড়ি নাই? It is my right, it's my human right to have a minimum wage, a job, a home, a food, a paycheck, and my children, they have to go to school, education, health is my right. How many people has it? They stolen all the money, took it to the Swiss bank, and what they have done, BNP, 16 years, either pore, because they did the either pore, and that either pore was a political language given by India. India gave that language because India made a hub for these two parties. They bought these two people to serve their purpose so that they can stay in power. ঈদের পরে করতে করতে আজকে যদি আমাদের জেনজি না হইতো, এই ঈদের পরে হয়তো 41 সনে, ঈদের পরে হয়তো 41 সনে যদি আজকে আমার জেনজির জন্য না হইতো, আজকে আপনারা এই কথা আমি কথা বলতে পারতাম, দেশে আসতে পারতাম না। থ্যাংক টু দ্য জেনজিস,
অ্যান্ড দেশ শুড বি ইন পাওয়ার। দেশ ইলেকশন হবে 5 বছর পরে। ওকে ওকে, এখানে একটু প্রশ্ন করতে চাই আপনাকে। $1,000 বিলিয়ন এক্সপোর্ট আমি দেখাই দিছি। আমি প্রধানমন্ত্রী হলে 91, আই এম এ ট্রেডার, আই ট্রেড millions of dollars in stock market. Okay. So if I can make money, why can't my sister and brother make money? ওকে, আপনি কি মনে করেন যে এই যে জেনজির কথা বলছেন তারা কি ক্ষমতায় আসতে পারবে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতা আনবে বলে কি আপনার মনে হয়? সুযোগ দিবেন না তো, আপনি আর্টিকেল 70 লাগায় রাখছেন। বাংলাদেশের জনগণ তো উন্মুক্ত। না 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 না, my voters, আপনার জেনজি যদি রাজনৈতিক দল গঠন করে, এই ছাত্ররা বা আন্দোলনকারীরা বা শিক্ষার্থীরা, সমন্বয়করা যাই বলি, এরা যদি রাজনৈতিক দল গঠন করে সেটা তো উন্মুক্ত থাকছে, জনগণকে বেছে নেওয়ার সুযোগ থাকছে। কেউ তো বলছে না যে জেনজিকে তোমরা বেছে নিও না, বাট সুযোগ দেন, সুযোগ দেন। নির্বাচনটা 5 বছর পরে করতে হবে। কারণ কি, আমরা একটা ক্যান্সার থেকে মাত্র আরোগ্য লাভ করা শুরু করছি, 4 স্টেজ ক্যান্সার, টার্মিনাল। এইখানে যদি আসে আপনি আমাকে আরেকবার যে নির্বাচন দেন, আমার 4 স্টেজ ক্যান্সার 5th স্টেজ হবে and I'm dead. You need a recovery period. We need a remission. That remission period minimum should be 10 years. I don't need any election. আমি না খায় মরবো কিন্তু নির্বাচন করবো, বিকজ আমরা 53 বছর নির্বাচন করতে 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 দেশটাকে ধ্বংস করছি। নির্বাচন ওয়াজ দ্য রিজন। নো ইকোনমিক ডেভেলপমেন্ট, নোবডি টকিং অ্যাবাউট মানি, নোবডি টকিং অ্যাবাউট দ্য ওয়াল স্ট্রিট ডলার, $100 বিলিয়ন ইন দ্য রিজার্ভ, $2 ট্রিলিয়ন এক্সপোর্ট, সমুদ্র, তেল, গ্যাস, খনিজ সম্পদ, মেধা সম্পদ। What happened? নির্বাচন না হলে গণতান্ত্রিক চর্চাটা হবে কিভাবে? নাও নির্বাচন তো করছেন, তো গণতন্ত্র পাইছেন? কিন্তু নির্বাচন বাদ দিলাম, নির্বাচন বাদ দিলে কি গণতান্ত্রিক চর্চা হবে? না, আপনাকে নির্বাচন উইথড্র করতে হবে না, রাজনীতি উইথড্র করতে। 10 years no election, like Singapore, like Malaysia. How he made the Malaysia নির্বাচন, election, everything was stopped for some time. They all put in jail. Let me develop the country. Go read the book, Lee Kuan. ওকে, বুঝতে পেরেছি আপা, আপনি অনেক বলেছেন। ইঞ্জিনিয়ার আবুল বাশার, আপনি বলবেন কি? আপনার দলের বিরুদ্ধেও অনেক অভিযোগ মিনাপার পক্ষ থেকে, আপনার যদি জবাবে আমাকে আপনি একটু সময় দিবেন, কারণ মিনাপা অনেকগুলো কথা বলছে, আমার আর্টিকেল 70 এগুলো উত্তর আমাকে দিতে। আর্টিকেল 70 ইটস ওকে, আমি এগ্রি উইথ ইউ। সেটা হচ্ছে যে এখন মনে হচ্ছে যে তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান কেন হলেন, এটা হচ্ছে তার অপরাধ। ঠিক আছে, তা অপরাধ হতে পারে না, সেটাই তার কথা, সেটাই বোঝা যাচ্ছে আর কি। মানে আমি একটা পরিবারে কেন জন্ম নিলাম এবং এদেশের মানুষ কেন আমাকে অ্যাকসেপ্ট করছে, এটা হচ্ছে আমার অপরাধ, এটাই তো। আচ্ছা, তার লাস্টের কথা যেটা, কিন্তু সেটা আসলে ওনার ইন্টেনশনটা কিন্তু এখানে পরিষ্কার। জেএনজি কি ইন্টেনশন পরিষ্কার মনে হচ্ছে? এই যে নির্বাচন চাচ্ছেন না, মানে 1 এবং 1 যোগ +2, এটাই। আপনি জেএনজির কথা বলছেন, তাহলে একটু শুনেন। বলেন। জেএনজির একজন উপদেষ্টা 5 লাখ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে 73 লাখ টাকা খরচ করছে হেলিকপ্টারে। স্কয়ারকে 73 লাখ টাকা পে করা হয়েছে হেলিকপ্টার বিল। নট অনলি দ্যাট, প্লিজ লেট মি ফিনিশ। 5 লাখ টাকার কম্বল বিতরণ খরচ হেলিকপ্টার বাবদ 73 লাখ। নট অনলি দ্যাট, 2টা স্পটে হেলিপ্যাড ছিল না, সেই নতুন হেলিপ্যাড তৈরি করে সেখানে হেলিকপ্টার নামানো হয়েছে। দ্যাট ইজ কল্ড জেএনজি। এক জেএনজি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে গত সরকারের লুটপাটের কারণে এবছর 42,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি। দে ডোন্ট নো রাজস্ব ঘাটতিটা কি, তারা আগামী দিনে বাংলাদেশ চালাবে। মানে চিন্তাটা করেন আপনি একটা। এই জেএনজিদের সরকারের অনেক উপদেষ্টার সাথে আমার টকশোতে আসতে খুব ইচ্ছা হয়। তারা তাদের টকশো শুনে তুতা পাখির মতো কত সুন্দর সুন্দর কথা বলছে না। পলিথিনে নিয়ে আপনি সংগ্রাম করলেন, পলিথিনকে আপনি বাদ দেওয়ার জন্য টাকাও দিলেন যে পাটের আমাদের ব্যাগ আসবে কোথায়? আপনার সেই জেএনজির সদস্য লাল গালিচা, আপনি যে খালেদা জিয়া, তারেক রহমান আর শেখ হাসিনাদেরকে আপনি যে চর্বিত চর্মন করছেন, লাল গালিচা বিছিয়ে জেএনজিরা যাচ্ছে হচ্ছে আপনার খাল খননের উদ্বোধন করার জন্য, অথচ সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ ইটের ভাটা অবৈধভাবে চলছে। ঢাকা শহরের কি অবস্থা? এই জেএনজির অনেক উপদেষ্টা টকশোতে বলতে যে আমরা যদি দায়িত্ব পেতাম তাহলে একদম কাজ করে ঢাকা শহরে এই করে ফেলতাম। ঢাকা শহরে এখন বসবাস করা যায়? ঢাকা শহরে এখন তাহলে 6 মাসে আপনি কি কাজ করেছেন? দৃশ্যমান দেখান একটা, যে ঢাকা শহরে যানজট নিরসনের জন্য আপনি এই করেছেন, বায়ু দূষণের জন্য আপনি এই করেছেন, করতে পারছেন না। আপনি এখন ওই যে ওইখানে চলে আসছে। এখন কথাটা হচ্ছে যে এই যে ডেভিল হান্ট শুরু হলো, তাই না? কিভাবে শুরু হলো? আমার দলের কুমিল্লার যুব দলের নেতাকে পিটিয়ে মারলেন,
কোনো ডেভিল হান্ট নাই। আমার ময়মনসিংহে যুব দলের নেতাকে পিটিয়ে মারলেন, কোনো ডেভিল হান্ট নাই। আমার নারায়ণগঞ্জের যুব দলের নেতাকে পিটিয়ে ডেভিল হান্ট নাই। যখনই বৈষম্য ছাত্র আন্দোলনের তারা আক্রান্ত হলো, সরকারি ছাত্র সংগঠনের মতো আপনি পরের দিন ডেভিল হান্ট শুরু করলেন। মানে কি আমাদের কি বলদ ভাবেন এগুলা? অর্থাৎ একটা শ্রেণী, আমি অলওয়েজ বলছি এটা একটা ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে, যাতে বিএনপি ক্ষমতা না আসতে পারে। তাদের হচ্ছে এদেরকে নিয়ে একটা গেম প্ল্যান করে তারা খেলার চেষ্টা করছে। বাট আমি মনে করি এদেশের মানুষ 1952-তে রক্ত দিয়ে ভাষার অর্জন করেছে, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযোদ্ধা এবং 90-এর গণ অভ্যুত্থান বলেন, এরপরে যদি আপনি বলেন যে 24-এর গণ অভ্যুত্থান, এদেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত। আমেরিকা ইংল্যান্ডে বসে হয় নাই। উনি যে দেশে থাকে, গাজার আন্দোলনের বিরুদ্ধে ইউএসএ মোস্ট সবগুলো পপুলার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ডেমনস্ট্রেট করার জন্য রাজপথে নেমেছিল। সেই সুশীল আমেরিকানদের, সেই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যেভাবে পিটিয়েছে, তাদেরকে গ্যাস মেরেছে, কোথায় তাদের জেএনজি? ওখানের আপনি ওই দেশে জেএনজি কিছু করতে পারেন, আপনি বাংলাদেশে জেএনজি নিয়ে আপনি খুব আপনার আকাঙ্ক্ষা। কেন আপনি আমেরিকাতে বলেন সে জেএনজি কে কেন মেরেছে? এগুলো শোনেন, এগুলো আমরা বুঝি। এবং আপনার এই এখানে আমি আজকে 7তম, আপনি যদি আমার সবগুলো দেখেন, আমি এটা বারবার বলি যে সবার ইন্টেনশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে বিএনপিকে ক্ষমতায় না আসতে দেয়া। ওই যে বলে না রিক্সাওয়ালা সুন্দরী বউ, এখন না বিএনপি হয়ে গেছে সেরকম আর কি। বিএনপিকে ঠেকানোর জন্য যা যা করার, যা যা বলার সেটা করছে, কোনো অসুবিধা নাই। আপনি নির্বাচন দেন, নির্বাচন দিলে জনগণের কাছে বললেন এখন আপনার সরকারই তো ক্ষমতায়, জেএনজি সরকারই তো ক্ষমতায়, রাইট? ডক্টর ইউনূস হি ডিক্লেয়ার হিমসেলফ যে জেএনজি তার ক্ষমতার দাবিদার। তাহলে আপনারা ক্ষমতায় আছেন, জেএনজি ক্ষমতায় আছে, একটা সুন্দর নির্বাচন দেন। যদি আপনাদেরকে জনগণ ভোট দেয়, ওয়েলকাম। আপনি বাংলাদেশকে দুবাই বানান আর আপনি সিঙ্গাপুর বানান, এগুলো গল্প তো হাসিনার কাছে শুনছি আমরা। শোনেন, ইজ ইট ইজি টু সেট বাট ডিফিকাল্ট টু ডু। আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশে 18-20 কোটি মানুষের বসবাস। এখানে আমাদের 1,40,000 বর্গ কিলোমিটারের মধ্যে, এটা কি আমেরিকা? কতগুলো স্টেট আছে আমেরিকাতে বলেন? সেইখানে তাদের এত জায়গার মধ্যে তাদের যে অ্যাকোমোডেশন, আমাদের কি সে অবস্থা আছে? আমাদের জনগণ, আপনি কি সেভাবে আপনি বললেই আজকে কালকে রাজনীতিবিদ, আপনি একটা চিন্তা করে বলেন তো, তারেক রহমানকে অভিযোগ দিচ্ছেন, তারেক রহমান কি ক্ষমতায় আসতে পারছে একবারও? তারেক রহমান কি ক্ষমতায় একবারও আসতে পারছে? জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান তো ক্ষমতায় আসেননি, উনি তো প্রধানমন্ত্রী হন নাই। তাকে একবার দেখেন, প্রধানমন্ত্রী সে হোক, দেশ যদি না চালাতে পারে তাহলে অন্য কেউ চালাবে, আপনাদের জেএনজিরা চালাবে, অসুবিধা নাই। যারা 42,000 কোটি টাকা রাজস্ব ঘাট থেকে, না প্লিজ লেট একটু, আপনাকে অনেক সময় দিয়েছি, না না, যেহেতু আমি আমাকে দুইজনের কথার উত্তর আমাকে দিতে হচ্ছে, আপনাকে যথেষ্ট সময় দিয়েছি, আরো দেব। না না, আমরা একটু বিরতিতে যাই এখন। আচ্ছা, বিরতি থেকে এসে না হয় আপনার কাছ থেকে শুনি। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, আলোচনায় ছিলেন ইঞ্জিনিয়ার আবুল বাশার, তিনি মূলত মিনা ফারাপার আলোচনার জবাব দিচ্ছিলেন। আমরা আবার তার কাছ থেকেই শুনবো তার জবাব। আলোচনা শুনছিলাম ইঞ্জিনিয়ার আবুল বাশার, আপনার কাছ থেকে আপনি যদি বাকিটা বলেন। আমি যেটুকু বলতে চাচ্ছিলাম সেটা এই যে আমি ভ্যান্ডালিজমকে পছন্দ করি না। ধরেন এই যে 32 নম্বর সহ সারা বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটলো, ঠিক আছে, এটা রাগ বই প্রকাশ বলেন, যেটারই হোক, 32 প্রকাশ বলেন, সেটা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই। 32 নম্বর করেছেন। আমার প্রশ্ন সুদা সদন, এটা তো শেখ হাসিনার পরিবারের সম্পত্তিও না, বা শেখ হাসিনারও না, এটা ওয়াজেদ মিয়ার সম্পত্তি। উনি একজন বাংলাদেশের বিখ্যাত। ওয়াজেদ মিয়ার সম্পত্তি কি শেখ হাসিনার সম্পত্তি না? না, কারণটা হচ্ছে শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত ছিলেন তিনি ওই প্যাটার্নের কিন্তু ছিলেন না। কিন্তু ওই পরিবার থেকে বা সম্পর্ক, উনি তো পরিবারই না, একজনের 4টা বউ থাকতে পারে, তার মানে কি যে সে সেটা। কিন্তু আমার কথা হচ্ছে যে ওয়াজেদ মিয়া শেখ হাসিনার পরিবারের সম্পত্তি তো ওয়াজেদ মিয়ার সুদা সদন না, সেটাকে ভেঙে আপনি কি মেসেজটা দিলেন এটা। এবং এটা হচ্ছে কি শুনেন, এটা হচ্ছে যে এখন বাংলাদেশকে নিয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এগুলা। এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশকে ডিপলিটিসাইজ করা, এটা কিন্তু সেই 1/11 থেকে শুরু, এবং সেটা ইট ইজ কন্টিনিউটি, এটা চলতেছে। কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ডিপলিটিসাইজ করে হ্যাঁ কি অর্জন করতে চায়, আপনার কি ধারণা? এই যে ধরেন মাঝখান দিয়ে কিছু ক্ষমতার স্বাদ গ্রহণ করে নিচ্ছে কিছু মানুষ। শোনেন,
আপনি যদি দুঃখে থাকেন তাহলে পরে তারা আনন্দ পায়। এখন এটাকে আপনি কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করবেন? ওকে, বুঝতে পেরেছি। আমরা আপনাকে এখানে বুঝতে পেরেছি আপনি ওই জায়গায় কেন যেতে পারলাম না, আমার যোগ্যতা কেন হলো না। আপনার এই প্রশ্নের রেশ ধরে এই আক্ষেপ তো আমি পূরণ করতে পারবো না। আমি আপনার এই প্রশ্নের রেশ ধরে মোহাম্মদ শাহ আলম আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের যে সংস্কার হচ্ছে বা যে বর্তমান পরিস্থিতি তার সাথে চরমভাবে ডিসএগ্রি করছেন ইঞ্জিনিয়ার আবুল বাশার, এবং তিনি এটাও বলছেন আমরা অনেকেই যারা স্বপ্ন দেখছি জেনজি নিয়ে বা নতুন ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে বা এই সংস্কার নিয়ে, সেখানে তার কিন্তু চরম আপত্তি বা ডিসএগ্রি রয়েছে। আপনি কিভাবে দেখছেন এবং কতটা বর্তমান যে সংস্কার প্রক্রিয়া বা যা চলছে তাতে আপনি ব্যক্তিগতভাবে কতটা সন্তুষ্ট এবং কিভাবে দেখছেন? আচ্ছা, আমি সংস্কার নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কিছু আমি এখনো দেখছি না। সংস্কার কমিশন হয়েছে, কমিশনের রিপোর্ট এসেছে। সংস্কার কমিশন হওয়া, রিপোর্ট প্রকাশ করা, সংস্কার হয়ে যাওয়া এক জিনিস না। সংস্কার এখনো শুরু হয়নি। শুরু বলা যায় যে রিপোর্ট দিয়ে শুরু হচ্ছে, এবং রিপোর্ট কতখানি বাস্তবায়ন হবে, কতখানি কি করবে সেটা আমরা নিশ্চিত না। তদুপরি কয়েকটা রিপোর্ট আমি দেখেছি, এই রিপোর্টে মৌলিক সংস্কারের কোনো প্রস্তাব দেয়, এগুলো নিতান্তই মামুলি ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে কিছু সার্ভিস সহজ করার জন্য আমলাদেরকে কি কি করতে হবে, তাদের আচরণগত সামান্য ন্যূনতম পরিবর্তনের কথা বলা হয়েছে। আর ইলেকশন কমিশনার, এগুলোর মৌলিক যে সংস্কার দরকার, 53 বছরের যে একটা রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক রূপায়ণের জন্য যে সংস্কার দরকার, একটা কলোনিয়াল ব্যবস্থাকে ভেঙে যেটাকে গণতান্ত্রিক রূপান্তরের যে সংস্কার দরকার, সেটার কোনো কিছু হয়নি, জমে আছে। এবং সেটা একদিনের সংস্কার, একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু এটা শুরু হতে পারতো স্বাধীনতার পরে, হয় নাই, আজও হয় নাই, কোথাও শুরু হয় নাই। এবং যেটা ছিল ব্রিটিশরা রেখে গিয়েছে 47 সালে, সেটা এখন পর্যন্ত আমাদের ঘাড়ে আছে। বরং এটা কিছু চরম বিকৃতি ঘটেছে। কিভাবে? যারা সরকারে গিয়েছে, আমি পাওয়ার শব্দটা এখানে ইউজ করছি না, আমি সেটা পরে আসছি, যারা সরকারে গিয়েছে তারা নিজেদেরকে তারা ক্ষমতা পাবে, সরকারে যাওয়াটাকে ক্ষমতা পাবে, সেই ক্ষমতাকে সংহত করা, শক্ত করা এবং প্রলম্বিত করার জন্য যা যা কিছু করা দরকার সেগুলো তারা করেছে। এটা বিকার, আমি সংস্কার বলবো না এগুলাকে। কিন্তু গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে সংস্কার দরকার, যা করা দরকার, পরিবর্তন দরকার, এটা হয়নি। এরপরে আমি আসছি 32, আমি একটু বলবো যে 32 নম্বর, আমরা অল্প সময় পাবো, টোটাল 5 মিনিট মতো পাবো। আচ্ছা, 32 নম্বর ভাঙাটা আমি মনে করি 32 নম্বর ভাঙার জন্য যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতির পিছনেও বিএনপি পরোক্ষভাবে অবদান রেখেছে। কিভাবে? 5ই আগস্টের পর থেকেই বিএনপি ক্রমাগত বলে আসতেছে যে আওয়ামী লীগকে নিয়ে তারা নির্বাচন করবে। জামাতও বলেছে একই কথা, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক পরিবারের সদস্য, তারা বিচারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করেছে, আওয়ামী লীগকে ফিরে আনার জন্য চেষ্টা করেছে, ক্রমাগত বলে গেছে। আওয়ামী লীগ এখানে উৎসাহিত হয়েছে, শেখ হাসিনা উৎসাহিত হয়েছে এই সমস্ত বক্তব্যে, এবং তারা ধীরে ধীরে মাথা বের করা শুরু করেছে। আর বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল তাদের বিচার ত্বরান্বিত করা, বিচারের পরে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু হয়নি, হয়তো চলছে ভিতরে ভিতরে, আমরা জানি না কতদূর কি হচ্ছে। ফলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা উৎসাহিত হয়েছে তারা মাথা বের করার জন্য, তারা বক্তব্য বিবৃতি দেওয়ার জন্য। এই পরিস্থিতিটা মানুষকে সংক্ষুব্ধ করেছে এবং উত্তেজিত করেছে বিপ্লবী জনতাকে। তারা সেটারই ইয়ে হিসেবে তারা ক্রোধ প্রকাশ করার জন্য গিয়ে তারা 32 এরপরে আসছি ট্রানজিশনের পিরিয়ড আছে। সংক্ষেপে বলছি যে একটা ট্রানজিশন পিরিয়ড দরকার, যে আমরা ক্ষত বা ধ্বংস থেকে বা একটা মানে ইয়ে থেকে কঠোর কি বলে এটাকে মুক্তি পেয়েছি। হ্যাঁ, এই মুক্তির পরে যে ধ্বংস থেকে মুক্তির পরে আমরা ধ্বংসের পরে যে আমরা যে রিকভারি করবো, রিকভারি প্রসেসের জন্য একটা টাইম পিরিয়ড দরকার, সেই কুলিং অফ পিরিয়ড দরকার, একটু গঠন করার জন্য সময় দরকার। সেই সময় না দিয়ে তো আমরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছি উপর্যুপরি ক্রমাগত। এবং এই সরকারটাকে একটা কার্যকর এবং শক্তিশালী সরকার, কার্যক্ষম সরকার হিসাবে গঠন করতে দেওয়া হয়নি। আমরা জানি এরা কারা। স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্ষম নন, বাণিজ্য মন্ত্রী কার্যক্ষম নন, শিক্ষামন্ত্রী কার্যক্ষম নন। এরা কাদের মনোনয়ন হয়েছেন? তাহলে এরা এই 3 জন মন্ত্রী আমরা জানি যে বিএনপির মনোনয়নে তারা হয়েছেন। এখানে প্রশ্ন আসছে বা প্রশ্ন এসে যায় যে এই যে উপদেষ্টা পরিষদ তারা যদি এরকম কার্যক্ষম নয়, তাহলে তাদের কাছে কতক্ষণ দেশ রাখা উচিত হবে, ঠিক হবে? সে প্রশ্ন তো থাকে। আমরা সে প্রশ্নের দিকে যাচ্ছি না জনাব শাহ আলম। আমরা মিনাপা আপনার কাছ থেকে খুব সংক্ষেপে শুনতে চাই। একই কথা আমি আপনার কাছে জানতে চাই। আপনি আমেরিকায় থাকেন, শালম ভাই লন্ডনে থাকেন, কি রকম বাংলাদেশ দেখতে চান খুব সংক্ষেপে? আমার দেশে 8 কোটি জব মিসিং। উই নিড এ জব, হাই পেইড জব।
আমাদের মিনিমাম বেতন হওয়া উচিত $1000 মাসে, সেখানে আমাদের দেশের মানুষের কোনো বেতনই নেই। আমাদের যে জিডিপি আছে ফুল অফ অনলি লেবার, কৃষক। The GDP should be 30% profitable goods and items like semiconductor, computer, গাড়ি, বাড়ি, এই সমস্ত শিল্প। We don't have anything. These two parties have ruled this country for so many years and we don't have any money. No money. ওকে, আমি আপনার কাছে ছোট্ট আর একটা প্রশ্ন করতে চাই, খুব সংক্ষেপে। পরিবারতন্ত্র নো। ওকে, না পরিবারতন্ত্র থাকবে কি থাকবে না, ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল। পরিবারতন্ত্র আমার গণতন্ত্র তো আমার সংবিধানে। ওকে, আমি অন্য একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের কথা বলছেন আপনি, এই ব্যাপারে আপনারা যারা প্রবাসে থাকেন, বিশেষ করে আমেরিকা লন্ডনে থাকেন, আমেরিকা লন্ডন অনেক বড় কিছু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এই জায়গা থেকে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করে ওয়ার্ক করে বা হোমওয়ার্ক করে কোনো পরামর্শ সাজেশন কি গভর্নমেন্টকে দিতে পারেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমাদেরকে ডাকুক, আমাদেরকে। না, আমাদের মতো হাজার আছে, আপনারা প্রবাসের থেকেই কি এটা নিজেরা অর্গানাইজ করে এইটা করতে পারেন? No, it is not going to happen. You need a stimulant. You need Goldman Sachs, JP Morgan, আমাদের কত ইকোনমিস্ট কাজ করতেছে বাংলাদেশে। Why don't you call them and bring them 500 ইকোনমিস্টের একটা ই করেন, আপনি উপদেষ্টা কমিটি করেন ওখানে, লেট দেম ডেভেলপ দ্য ইকোনমি। দুইটা পার্টি 34 বছর শাসন করলো, আর নাও খালেদা জিয়া রেখে গেছে 3 বিলিয়ন, আর শেখ হাসিনা একদম জিরো করে দিয়ে গেছে। They are responsible to answer to the voters. আমার রিকশাওয়ালাদের কাছে বলতে হবে যে 8 কোটি জব মিসিং কেন, তাদের ছেলেপেলেরা কেন রিকশায় থাকে এবং তারা ইসলামে থাকে কেন। আমার দেশ যখন মালয়েশিয়া হওয়ার কথা, তখন আমার দেশ কেন সোমালিয়া হলো? সোমালিয়া এই প্রশ্নের জবাব আমরা সোমালিয়া। Why they made us Somalia? আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান থাকবে যে আপনারা যারা ফরেনে থাকেন, তারা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য আপনারাও একটু ভাবেন, কিছু সাজেশন দেন। ইঞ্জিনিয়ার আবুল বাশার, আপনার আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ হবে। আপনার কাছে ছোট্ট প্রশ্ন হচ্ছে, না শালম ভাই আপনাকে আর আমরা সুযোগ দিতে পারবো না, ইঞ্জিনিয়ার আবুল বাশার আপনার কাছে ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে শালম ভাই আলোচনা করছিলেন যে 32 নম্বরের ঘটনার জন্য বিএনপি পরোক্ষভাবে দায়ী, কিভাবে দেখছেন খুব সংক্ষেপে? বিএনপি সবসময়ের জন্য বলছে যে বিএনপি এই সমস্ত হামলা মামলা এগুলোর সাথে বিএনপি কখনোই এগুলো পছন্দ করে না, এবং এটা তারেক রহমানের ডাইরেক্ট নির্দেশ। আপনি যদি তার বক্তব্যগুলো দেখে থাকেন তাহলে স্পষ্ট হবে। এটা বিএনপিকে ব্লেম দিয়ে কোনো লাভ নাই। আমি আপনাকে তো আগেই বলছি যে সবার আক্রোশ বিএনপির উপরে, কারণটা হচ্ছে যে এনিহাও বিএনপিকে ঠেকাও। বাট এদেশের জনগণ বারবার রাজনৈতিক দলের উপর আস্থা রেখেছে, আগামী দিনেও রাখবে, এবং আমি আশা করি বিএনপি আগামী দিনে তারেক রহমানের যে 31 দফা এবং সেটা জিয়াউর রহমানের 19 দফার সাথে সমন্বয় করে আগামী দিনে তারেক রহমানের যে কর্মসূচি আসবে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তার যে দক্ষতা, সেটা আপনারা আগে দেখেন, দেখার পর বিচার করেন। কিন্তু তার আগেই যদি আপনি বিএনপিকে ঠেকানোর জন্য উল্টাপাল্টা কথা বলে রাজনীতিবিদদেরকে এগুলো ঘৃণা ছড়ে কোনো লাভ নেই। নাগরিকদের দায়িত্ব আছে। আপনি যে বলছেন, আপা বলছেন, আপনি একটা জিনিস বলেন তো, বুয়েট থেকে যারা বের হয় 75% তারা দেশ থেকে চলে যায়। কেন চলে যায়? যারা বিদেশে যায় তারা দেশের স্বার্থপর, যারা সেলফিশ যারা, তারা এই দেশ থেকে বিদেশে চলে যায়। আপনি যখন দেশের প্রতি ভালোবাসা থাকে, তখন আমি 3 বার জেল খেটেছি কিন্তু দেশেই আছি। আমারও সুযোগ ছিল দেশে বাইরে যাওয়া। জি জি, শালম ভাই যেন কি বলতে চাচ্ছেন, এক দুই বাক্যে যদি শেষ করেন আমরা শেষ করব। মিনাফারা বলেছেন কেমন অর্থনৈতিক বাংলাদেশ দেখতে চান, আমি কেমন রাজনৈতিক বাংলাদেশ দেখতে চাই। সংক্ষেপে 3-4টা কথা বলবো। আমি একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে রাজনীতিকরা নিজেদেরকে জমিদার বা রাজা বাদশাহ মনে করবেন না এবং সেরকম ক্ষমতাধর মনে করবেন না, এবং নাগরিকদের কাছে সেরকম মর্যাদা আশা করবেন না। দে আর পাবলিক সার্ভেন্ট। The elected office holder, রাষ্ট্রের elected office holder, they are public servant, এবং তারা পাবলিক সার্ভেন্টের মতো বিহেভ করবেন। তারা নাগরিকদের কাছে মাননীয় নন, তারা নাগরিকদেরকে সমীহ করতে শিখতে হবে, নাগরিকদেরকে জবাব দিতে শিখতে হবে। Human God system has to go. আপনার কথা পরিষ্কার, আপনার কথা পরিষ্কার। মানবদেবতা বন্ধ করতে হবে। মানবদেবতা is bad. আপনাদের অনেক প্রত্যাশা আছে, বুঝতে পেরেছি। বাংলাদেশকে আসলে আপনারা ভালোবাসেন, আপনাদেরও দেশ সেটি, আপনারা দেশকে ওন করেন। আমরা আশা করব যে আপনারা বিদেশে থেকেই বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কি ধরনের কাজ করা যায় সেই বিষয়টা ভাবেন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই।